যুদ্ধ সংঘাতে হতাশ মানুষ, বললেন প্রধান উপদেষ্টা। স্বার্থপরতার পথে চললে বড় দুর্যোগের শঙ্কায় উদ্বেগ। আরও 4 দিনের রিমান্ডে সাবেক সিইসি নুরুল হুদা। মামলায় নতুন ধারা যোগ, আইনজীবীদের আপত্তি। বিএনপির নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ড করলে কঠিন ব্যবস্থা, হুঁশিয়ারি রিজভীর। নতুন ফ্যাসিবাদের সতর্কতা ডাক্তার শফিকের। বাড়ছে ডেঙ্গু, করোনার বিস্তার। বেশি ঝুঁকিতে দ্বিতীয়বার আক্রান্তরা। জ্বর 3 দিনের বেশি থাকলে দ্রুত টেস্টের পরামর্শ। ঢাকায় বিপুল উৎসাহ উদ্দীপনায় রথযাত্রা শুরু। অনুকূল পরিবেশে বাংলাদেশের সাথে সব বিষয় আলোচনায় আগ্রহী ভারত, জানিয়েছেন জয়সওয়াল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যুদ্ধ সংঘাতে মানুষ হতাশ হয়ে যাচ্ছে। এতে বিশ্ব এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে পড়ছে। নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে পৃথিবীকে বদলে দিতে সকল জাতিকে ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। তিনি বলেন, স্বার্থপরতার ভুল পথে হাঁটা বড় দুর্যোগ বয়ে আনবে। স্বাবলম্বী হওয়ার উপায় সামাজিক ব্যবসা উল্লেখ করে পুরো বিশ্বে নতুন সভ্যতা গড়ার কথা জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রেমান। 15তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আশুলিয়ার জিরাবোর সামাজিক কনভেনশন সেন্টারে ইউনূস সেন্টার আয়োজিত 2 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশি বিদেশি আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে গ্রামীণ কোলেডোনিয়ান কলেজ অব নার্সিং এর শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে সামাজিক ব্যবসা নতুন বিশ্ব গড়ার অন্যতম নিয়ামক দাবি করে সামাজিক ব্যবসা প্রসারে গ্রামীণের নেয়া নানা উদ্যোগে বিগত সরকারের দেয়া বাধার কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ did something fantastic. Despite all the gloomy world, they have done amazing things. Young people came out. They said enough is enough. Get out. They gave their life. They moved the country from the extreme darkness to the bright light. And that's the young people. তরুণ প্রজন্ম দেশকে গভীর অন্ধকার থেকে বের করে এনেছে উল্লেখ করে নতুন পরিকল্পনা নিয়ে সবাইকে কাজ শুরু করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। The social business nursing college. Suddenly it becomes very powerful. And suddenly others become interested and want to be associated with it. And it becomes an important institution by itself. Just one little idea, that's all. There are many, many, many nursing colleges around the world. But this one is a special. And it could be done in thousands of it. It makes economic sense. স্বার্থপরতার ভুল পথে হাঁটলে বিশ্ব সভ্যতায় দুর্যোগ নেমে আসবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, স্বাবলম্বী হতে যুক্ত হতে হবে সামাজিক ব্যবসায়। সামাজিক ব্যবসা শুধুমাত্র যে দারিদ্র্য বিমোচনের কথা বলে তা কিন্তু নয়। এই সামাজিক ব্যবসা বাংলাদেশ সহ সারা বিশ্বে এমন একটি ধারণার উদ্ভাবন করেছে যে ধারণার মাধ্যমে সংঘাতের পথ পরিহারের কথাও বলে। সারা বিশ্বে যে যুদ্ধ বিগ্রহ চলছে এর বিপরীতে সামাজিক ব্যবসার মাধ্যমে ঐক্যবদ্ধতাই প্রমাণ করে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, জিরাবো, সাভার, ঢাকা। মাকে হাসপাতালে রেখে কেন্দ্রে দেরিতে আসা ছাত্রীর এইচএসসি পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ নিয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে। পোস্টে বলা হয়, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার জানিয়েছেন, মানবিক বিবেচনা এই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। সিআর আবরার বলেন, ছাত্রীর এ দুঃসময়ে তারাও সমব্যথী। এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানানো হয়। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। পরীক্ষার প্রথম দিনে অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রে যেতে দেরি হয় এক ছাত্রীর। এ কারণে তিনি প্রথম দিনের পরীক্ষা দিতে পারেননি। কেন্দ্রে দেরিতে পৌঁছে পরীক্ষা দিতে না পারায় ছাত্রী কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। রাষ্ট্রদ্রোহী মামলায় এবার 4 দিনের রিমান্ডে সাবেক সিইসি এ কে এম নুরুল হুদা।
তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ নতুন করে 3টি ধারা যুক্ত হয়েছে। 4 দিনের রিমান্ড শেষে শুক্রবার আদালতে তোলা হলে দুপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে নুরুল হুদার রিমান্ড মঞ্জুর করা হয়। রিপোর্ট ফররুখ বাবুর। 2018 সালের সংসদ নির্বাচন ভোট গ্রহণের আগের রাতেই অনুষ্ঠিত হয়েছে এমন অভিযোগ গোড়া থেকেই করে আসছে বিএনপি। এই অভিযোগে রাজধানীর শেরেবাংলানগর থানায় করা মামলায় দ্বিতীয় দফায় রিমান্ডে পাঠানো হয়েছে সাবেক সিএসি KM নুরুল হুদাকে। প্রথম দফার 4 দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুর 2টার দিকে নুরুল হুদাকে ডিবি কার্যালয় থেকে আনা হয় CMM আদালতে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ নুরুল হুদাকে ফের রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেন। 2018 সালের বিতর্কিত নির্বাচনের পর তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ না করা বিতর্কিত নির্বাচনের নেপথ্যে কারা ছিল তা জানতেই সাবেক সিএসি নুরুল হুদাকে রিমান্ডে নেওয়া হয়েছে জানালেন আইনজীবীরা। এবং সারা বাংলাদেশে তিনি যে দিনের ভোট রাতে করেছেন তার সঙ্গে তার কারা কারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কি ধরনের সমঝোতা এবং কিভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন এবং ডিসি এসপি সহ সকল রিটার্নিং অফিসার প্রিসাইডিং অফিসারের সঙ্গে এবং দাপ্তরিক কাজে কারা জড়িত ছিল সচিব সহ বিভিন্ন নির্বাচন কমিশনের আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। এদিকে মামলায় নতুন ধারা যুক্ত করা নিয়ে আপত্তি তুলেছেন আসামি পক্ষের আইনজীবীরা। যে ধারাগুলো দিয়ে প্রথমে মামলা শুরু হয়েছিল সকল ধারাগুলো কিন্তু জামিনযোগ্য ধারা ছিল। একদিনের মাথায় মামলার তদন্তকারী কর্মকর্তা উনি আবার নতুন করে একটা ধারা সংযোজনের আবেদন দিলেন। যেহেতু 3টা ধারা সংযোজন করলেন, এ জায়গায় 2টা ধারা আছে, একটা রাষ্ট্রদ্রোহ আর একটা হচ্ছে 120B যেটা ক্রিমিনাল কনস্পাইরেসি যেটা বলা আছে। এই 2টা ধারার জন্য একেবারে আইনের স্পষ্ট বিধান হচ্ছে গভর্নমেন্টের স্যাংশন লাগবে এবং ডিসি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে এই মামলা দায়ের করতে হবে। সরকারের পক্ষে একজন ব্যক্তি বা ব্যক্তির পক্ষে এই মামলা দায়ের করার আইনগত সুযোগ নাই। এই মামলায় 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী সিএসি কাজী হাবিবুল আওয়ালও রিমান্ডে আছেন। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে উপস্থাপনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা জানান তিনি। বলেন, বিএনপির ধারণা ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে তাদের। দলটি মনে করছে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই নেওয়া সম্ভব। তিনি আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই। এছাড়া জাতীয় নির্বাচন নিয়ে প্রায় সব দল একমত বলেও জানান সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি প্রত্যাশা জানান নির্বাচন নিয়ে নিরপেক্ষতা বজায় রাখবে অন্তর্বর্তী সরকার। সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে। এটা আমাদের ধারণা, আমরা জানি না সত্যি সত্যি এটা উনি কমিউনিকেট করেছেন কিনা, এই পরামর্শ দিয়েছেন কিনা বা ইনস্ট্রাকশন দিয়েছেন কিনা। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। সরকারি দপ্তরে বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের অভিযোগ, শেখ হাসিনা সরকার গণতন্ত্রের মতো শিক্ষা খাতকেও ধ্বংস করেছে। রোজার আগেই নির্বাচনের প্রতিশ্রুতি রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। শুভ মাহফুজের রিপোর্ট। শুক্রবার সকালে রাজধানীর পল্টনে রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর। সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারি দপ্তরগুলোতে একটি সুবিধাবাদী চক্র বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে। আপনি নিজেই বিএনপির নাম ভাঙিয়ে আপনি আন্দোলন শুরু করে দিলেন একটা অফিসে। সেখানে তো আমাদের আরো অনেক বিএনপির নেতৃবৃন্দ আছেন, তারা তো জানে না
বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা মানে সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের আয়োজন করবে এমন প্রত্যাশার কথাও জানান রুহুল কবির রিজভী। অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে বিএনপির এবং সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার। তারা সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবেন, বা দ্রুত নির্বাচন নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এডুকেশন ডেভেলপমেন্ট ক্যাম্পেইনে আলোচনা সভায় দেশের পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থার জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে দীপমণি, কি ডাক্তার না, ও ডাক্তার না, তাকে বানাইলো শিক্ষামন্ত্রী, একবার বানাইলো ফরেন মিনিস্টার, আবার আরেকজনকে কারে বানাইলো নফল, বাপদাদার 14 গোষ্ঠী, আমি তার নামও শুনি। তাহলে শিক্ষা ক্ষেত্রে যেভাবে হাসিনা তার বাবা শেখ মুজিব ধ্বংস করেছে, এই দুইজনের আমলে আরো বেশি বেশি শেষ করে। রোজার আগে নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টাকে সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিনের মতো জাতির কাছে নজির স্থাপনের অনুরোধ জানান জয়নুল আবদিন ফারুক। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয়, বরং জনপ্রত্যাশা পূরণ করে। সকালে মৌলভীবাজার জেলা জামাতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলামের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। জামাত আমির বলেন, রাজনৈতিক দলগুলোকে দলের স্বার্থে ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও জেলা জামাতের নেতাকর্মীরা। রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়, আগামীর রাজনীতিটা যেন আবার ফেসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এই ব্যাপারে রাজনৈতিক দল যারা আছেন তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি। গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন একজন, ডেঙ্গুতে মারা গেছে আরো 2 জন। এদিকে ডেঙ্গুতে দ্বিতীয়বার আক্রান্ত ব্যক্তির শারীরিক ক্ষতির ঝুঁকি বেশি, তাই সাধারণ জ্বর 3 দিনের বেশি স্থায়ী হলে অবহেলা না করে ডেঙ্গু টেস্ট করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জটিলতা এড়াতে শরীরে জ্বর থাকা অবস্থায় পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন। দেশের জেলা উপজেলা পর্যায়ে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা থাকলে এই রোগে মৃত্যু কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন রোগতত্ত্ববিদরা। বিস্তারিত জানাচ্ছেন মুবাশশির আহমদ। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 7 দিনে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 2217 জন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে আক্রান্ত হয়েছেন 285 জন, আর ঢাকা উত্তর সিটিতে 190 জন। মৃত্যু হয়েছে 9 জনের। রোগতত্ত্ববিদেরা বলছেন, বছরের এই সময়টাতে সাধারণ জ্বর, ঠান্ডা, কাশি বাড়ে, একই সাথে বাড়ে ডেঙ্গুর প্রকোপ। অনেকেই অবহেলা করে চিকিৎসা নিতে দেরি করেন, আর এতেই বাড়ে শারীরিক ক্ষতির ঝুঁকি। আমরা কিন্তু ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দেখছি, সেটা কিন্তু বাড়ছে। যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন কিন্তু এই মুহূর্তে তার গুরুতর অসুস্থ না, কিন্তু গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি আছে। বয়স বেশি যাদের আছে, তাকে যদি হাসপাতালে না রাখেন, ও কিন্তু রুজি রোজগারের জন্য কাজ করতে থাকবে, ঘরের বাইরে গিয়ে কাজকর্ম করবে, কারণ সে তো অত গুরুতর অসুস্থ না। উনি যখন কাজ করছে হঠাৎ করে তার বাসায় রাতে ঘুমের মধ্যে কিংবা কর্মস্থলে হঠাৎ করে তারা মাথা অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে। তখন তাকে শেষ মুহূর্তে হাসপাতালে আনলে হয়তো তার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। ডেঙ্গুর 4টি উপধরনের মধ্যে কোনো ব্যক্তি যদি আলাদা ধরনে পরপর 2বার আক্রান্ত হন, তাতে জটিলতা বাড়ার আশঙ্কা থাকে। ডেঙ্গুর তো 4টা উপধরন আছে, 4টা সেরোটাইপ বলি আমরা। গত বছর যেইটা বেশি ছিল সেরোটাইপ নাম্বার 2। এখন যদি 2-এর বাইরে অন্যটা বেশি দেখা যায়, তাহলে কিন্তু আগে যারা 2তে আক্রান্ত হয়েছেন তারা আরেকটা দিয়ে আক্রান্ত হলেন। 3 বা 4 বা 1 দিয়ে যদি তার আক্রান্ত হন, তার শরীরের শারীরিক যে ক্ষতিটা অনেক বেশি হওয়ার আশঙ্কা থাকে, গুরুতর হওয়ার আশঙ্কা থাকে। ডেঙ্গু পরীক্ষা দেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়ার তাগিদ দেন এই রোগতত্ত্ববিদ। জেলা হাসপাতালে রাখা যায়,
তাহলে সে আর গুরুতর হয়ে ঢাকা আসতে হবে না। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় নগরবাসীকে সেবা দিতে অবশেষে প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। নতুন করে নেওয়া হচ্ছে দক্ষ জনবল। এছাড়া চালু করা হয়েছে টিকা কার্যক্রম। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছে 6 জন, আক্রান্তের সংখ্যা 90 জন। 2 বছরের বেশি সময় ধরে করোনার তেমন কোনো প্রভাব না থাকায় অকেজো হয়েছে এই রোগে ব্যবহৃত কিট, যন্ত্রপাতি ও আইসিইউ সেবা। রয়েছে দক্ষ জনবলের অভাবও। তবে হঠাৎ করেই করোনার নতুন ভ্যারিয়েন্ট দেখা দেয়ায় আবারও নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চালু করা হয়েছে 22টি ভেন্টিলেটরের মধ্যে 3টি ও আইসিইউ সহ প্রয়োজনীয় সেবা কার্যক্রম। আইসিইউ চালানোর জন্য যে মেশিনগুলো প্রয়োজন হয় এই মেশিনগুলোতে যেমন ভেন্টিলেটর, হাইড্রোনেজাল ক্যানুলা, বাইপেপ, সিপেপ মেশিন, সিরিঞ্জ পাম্প, কিছু স্পেশাল মেশিন আমাদের লাগে। সেগুলোতে কিছু মেশিন অচল অবস্থায় ছিল। ঢাকা থেকে ইতিমধ্যেই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের 2টো টিম এসেছে যারা এই মেশিনগুলো নিয়ে কাজ করছে। একই সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও চলছে করোনা চিকিৎসার প্রস্তুতি। সব পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আমাদের এখানে আছে। না কিট পর্যাপ্ত পরিমাণ আছে। যখন এগুলো শেষ হয়ে যাবে আমরা আবার ডিমান্ড দিয়ে নিয়ে আসবো। করোনা পরীক্ষা অলরেডি গতকাল থেকে শুরু হয়ে গেছে। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেমন 2 হাসপাতালটিকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে। হেলথ মিনিস্ট্রিতে কথা বলেছে, তারা একটা সঠিকভাবে জনবল তারা ঠিক করে দেবে। এবং আমি এখনও দেখেছি যে মেডিকেলের সামনে একটা খুচরা একটা যে মাস্ক, যেটা 2.5-3 টাকার, অনেকে 5 টাকা, আমি সেটা বলে দিয়েছি 3 টাকার মধ্যে যাতে রাখে। 3 টাকার বেশি হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। আমাদের ম্যাজিস্ট্রেটগুলোকে আমরা আজকে মনিটরিং করে ম্যাজিস্ট্রেটসের পাওয়ার আমরা দিয়ে তাদেরকে ডিসি এবং আমাদের যারা আছে সিটি কর্পোরেশন তারা কাজ করবে। আর আমাদের সিটি কর্পোরেশনের 20 বেডের একটা আইসোলেশন সেন্টার আমরা রেডি করেছি, সেটাও ইনশাল্লাহ আছে। ইনশাল্লাহ করোনা বাড়ায় চট্টগ্রামে আবারও শুরু হয়েছে টিকা কার্যক্রম। ফাইজার প্রায় 80,000 টিকা মজুদ রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানীতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। উৎসবের মূল আকর্ষণ রথযাত্রা রাজধানীর স্বামীবাগ থেকে শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যায়। পদাবলী, কীর্তন, ধর্মীয় নাটক সহ নানা আয়োজনে 9 দিনব্যাপী এই উৎসব উল্টো রথের মধ্য দিয়ে 5 জুলাই শেষ হবে। রকুনুজ্জামানের রিপোর্ট। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবের অনুগ্রহেই মানুষের মুক্তি লাভ হয়। এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। সারা দেশের মতো রাজধানীতেও রথযাত্রার এর আয়োজন ছিল বর্ণাঢ্য। শুক্রবার দুপুর থেকেই রাজধানীর স্বামীবাগে কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের সামনের রাস্তায় জড়ো হতে থাকেন কৃষ্ণ ভক্তরা। জগন্নাথ সবাই ভালো রাখুক, সুস্থ রাখুক, দেশের মঙ্গল ফিরে আসুক, এই তো কামনা করি। এই আর কি, তোর জগন্নাথ ভালো রাখুক, সবাই যেন মিলেমিশে একসাথে থাকতে পারি, বিপদ মুক্ত জানি হই, দেশে জানি সব ফিরে আসে। দেশের পরিস্থিতি খুবই খারাপ, জগন্নাথ দেব যেন এই পরিস্থিতি ভালো করে দেয়। 3টা রথ, বলদেবের রথ আগে, সুভদ্রা রথ মাঝখানে, জগন্নাথের রথ পেছনে। তাই সকল ভক্তরা সম্মিলিতভাবে আমরা এই স্বামীবাগ থেকে এই ভগবানের রথকে আমরা পথে টেনে টেনে সেই ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে যাব। দুপুরের পর থেকেই শুরু হয় রথযাত্রা। কীর্তন, পদাবলী, ভক্তি সঙ্গীতে শুরু হয় শোভাযাত্রা। স্বামীবাগ থেকে শুরু হয়ে দৈনিক বাংলা, মতিঝিল, প্রেস ক্লাব, কদম ফোয়ারা, দোয়েল চত্বর, শহীদ মিনারের সামনে দিয়ে পলাশী হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পর্যন্ত অনুষ্ঠিত হয় শোভাযাত্রা। এই রথযাত্রার অনেক মাহাত্ম্য আছে। যারা রথের দড়ি ধরে টান দেয় তাদের পুনর্জন্ম হয় না, এবং রথের পরই যদি জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারাজকে দেখেন তাদেরও পুনর্জন্ম হয় না। সারা বিশ্বের কল্যাণের জন্য জগন্নাথ যেন সকলকে কৃপা করেন, সকলকে ভালো রাখেন। আগামী 5 জুলাই একই পথে উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসব। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
অনুকূল পরিবেশে বাংলাদেশের সাথে সব বিষয়ে আলোচনায় আগ্রহী ভারত, জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার নয়াদিল্লিতে এক বিবৃতিতে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন সংক্রান্ত বিষয়ে একথা জানান তিনি। জয়সওয়াল বলেন, গঙ্গা নদী সহ প্রাসঙ্গিক সব বিষয় নিয়ে আলোচনার জন্য ঢাকা ও নয়াদিল্লির মধ্যে একটি দ্বিপাক্ষিক প্রক্রিয়া রয়েছে। তিনি আরও বলেন, এই ধরনের প্রাসঙ্গিক বিষয়গুলোর প্রতি কিভাবে ভারতের দৃষ্টিভঙ্গি নির্ধারণ করা হবে এবং এ বিষয়ে রাজ্য সরকার এবং তাদের প্রতিনিধিদের সাথে পরামর্শ সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ প্রক্রিয়ার অংশ। ভারত ও বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সাবেক কূটনীতিক ও বিশেষজ্ঞদের প্রস্তুতির মধ্যেই এমন মন্তব্য করলেন জয়সওয়াল। 19 জুন চীন ও পাকিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে আরেক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের যেসব বিষয় ভারতের উপর প্রভাব ফেলতে পারে সে ঘটনাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। নতুন চাল ওঠার পরও বাজারে দাম চড়া। ঈদের আগে পরে চালের দাম বেড়েছে কেজিতে 6 থেকে 10 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি দাম বেড়েছে সরু চালের, বেড়েছে সব ধরনের মাছের দামও। কিছুটা স্বস্তি কেবল সবজির দামে। আসমা আক্তার নুপুরের রিপোর্ট, ক্যামেরায় ইসমাইল হোসেন পলাশ। ঈদুল আজহার পর হঠাৎ অস্থির হয়ে ওঠে চালের বাজার। প্রায় 3 সপ্তাহ ধরে চালের বাজারে দাম ঊর্ধ্বমুখী। মোটা চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা। জিরাশাইল ও মিনিকেটের দাম বেড়েছে কেজি প্রতি 8 থেকে 10 টাকা। বেশি দামে কেনার কারণে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে বলে যুক্তি দোকানীদের। ঈদের পরে যে ভাড়া বাড়ছে 8 থেকে 10 টাকা প্রতি কেজিতে মিনিকেট চাল। হ্যাঁ, 2-3 টাকা বাড়ছে আপনার কি জানি 28 চাল না, দেশেরও বাড়ছে, কিন্তু মিনিকেটটার রেটটা বাড়ছে বেশি অতিরিক্ত। ঈদের পরে গড়ে 6 থেকে 10 টাকা প্রায় সবগুলো চালের মধ্যেই বাড়ছে। নাইশাল বলেন, মিনিকেট বলেন, এই দুইটাতে সবচেয়ে বেশি বাড়ছে। স্বস্তি নেই মাছের বাজারেও। মাছ কিনতে এসে বিপাকে পড়ছেন ক্রেতারা। যে ইলিশ মাছ ছিল 1800 থেকে 2000, সেই ইলিশ এখন 2400-2600 করে হয়ে গেছে। আর অন্যান্য মাছগুলো চিংড়ি মাছ, যেমন চিংড়ি মাছ আমরা নিতাম 600 টাকা, আজকে 800 টাকা করে নিতে হচ্ছে। আগে বেচতাম এটা 1000, অনেক কিনুন লাগে 1050, বেচতে আসি 1100 টাকা পার কেজি। চিংড়ি মাছ 100 টাকা বেশি। চিংড়ি মাছ 1400 টাকা চাই, কিন্তু এটা তো আর আমাদের বাজেটের ভিতরে নাই। অন্যান্য মাছ দেখি সেটা বাজেটের ভিতরে হইলে নেব। মাছের আমদানি একটু কম বিদায় দাম বেশি, আমদানি বেশি হইলে দাম অটোমেটিকলি কমে যায়। দেশীয় মাছের দামটা একটু বাড়তে বেশি, আর চাষের মাছগুলো সেগুলো মানে পর্যাপ্ত আছে। তবে স্বস্তি মুরগির বাজারে 10 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 টাকা, পাকিস্তানি কক 270 থেকে 280 টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে। মোটামুটি সব মুরগি রেট কম আছে, বাজারে কাস্টমার কম। কারণ হলো গেছে সপ্তাহে মুরগির রেট বাড়তির কারণে এই সপ্তাহে আমাদের কাস্টমার অনেক কম। এছাড়া ডিম ও সবজির বাজার তুলনামূলক স্থিতিশীল। আসমা আক্তার নুপুর, বাংলাভিশন, ঢাকা। পাহাড় আর সাগর বেষ্টিত ফ্রান্সের পর্যটন নগরী নিস। আরামদায়ক জলবায়ুর জন্য ইউরোপের পর্যটকদের কাছে এটি সবচেয়ে প্রিয় শহর। সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটে শহরে। এছাড়া ফ্রান্সের ধনী ব্যক্তিদের পাশাপাশি পৃথিবীর বিখ্যাত ও নামিদামি ব্যক্তিরাও বসবাস করেন এ নগরীতে। ফ্রান্সের নিস শহর ঘুরে এসে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন সৈয়দ আমানুল্লাহ ওয়ালস। ভূমধ্যসাগরের কোল ঘেঁষে পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে ফ্রান্সের সবচেয়ে সুন্দর ও আরামদায়ক জলবায়ুর জন্য বিখ্যাত পর্যটন নগরী নিস। ফ্রান্সের দক্ষিণ পূর্বে ও ইতালির জেনোয়া শহরের মাঝামাঝি অবস্থিত নিস। গ্রিকরা আনুমানিক 350 খ্রিস্টাব্দে শহরটি প্রতিষ্ঠা করেন বলে জানা যায়। 3.5 লাখ জনগোষ্ঠী হলেও সারা দুনিয়ার পর্যটকদের আনাগোনা থাকে এই শহর জুড়ে। শহরের পাশেই সমুদ্রের বিশাল বিচ। সামারে সমগ্র ইউরোপের পর্যটকদের অন্যতম আকর্ষণ এই বিচ। পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন তারা। এই শহরে কখনো বরফ কিংবা অধিক গরমও পড়ে না, ফলে শীতপ্রধান ইউরোপিয়ানদের কাছে বেড়ানোর অন্যতম শহর ফ্রান্সের নিস। সমুদ্র সৈকত আর পাহাড়ের মিলন ঘটেছে একমাত্র এই শহরে। নিস বিখ্যাত মেইন কারণ হচ্ছে এখানে দুটো জিনিস আছে। আল্পস, মাহিতিল। নামটা এভাবেই দিয়েছে এই কারণে যে আমার একদিকে হচ্ছে আল্পস আর একদিকে হচ্ছে মাহিতিল, মানে এই সমুদ্র। এই জন্য দুটোর মিলন ঘটেছে এখানে, এই কারণে এটা খুব বিখ্যাত। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে ওয়েদার। এই নিসের ওয়েদারকে ওয়ান অফ দ্য বেস্ট ওয়েদার ইন ইউরোপ বলা।
এখানে না ঠান্ডা না গরম। সারি সারি পাহাড় আর সমুদ্রের বীচ ছাড়াও অসংখ্য দৃষ্টিনন্দন স্থাপনা রয়েছে এই শহরে। সারা বছরই কোনো না কোনো সেমিনার আর সম্মেলন থাকে, ফলে পর্যটক আর বিদেশিদের আনাগোনায় প্রাণবন্ত থাকে এই শহর। We are a girlfriends team. We just arrived today and we come all from Madrid and we just came to rest and see a beautiful city and that's it. It's our first time here. সুন্দর সমুদ্রবর্তী বিহার, ঐতিহাসিক পুরাতন শহর ও প্রাণবন্ত সাংস্কৃতিক নগরীর জন্য বিখ্যাত ফ্রান্স আর ইতালির সীমান্তবর্তী শহর নিস। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ফ্রান্স। প্রশাসন কোনো নির্দিষ্ট দলের পক্ষে না থাকলে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলের কর্মকৌশল নির্ধারণে বিশেষ বর্ধিত সভায় তিনি একথা বলেন। নির্বাচনের সময় প্রশাসনকে শক্ত অবস্থানে রাখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, কোনো দল মনে করছে তারা ক্ষমতায় এসে পড়েছে, তাই তারা সব জায়গায় দখলের পায়তারা করছে। এমন চললে আবারও দেশে ফ্যাসিস্ট তৈরি হবে বলে মন্তব্য করে তিনি বলেন, কোনো বিশেষ দলকে প্রাধান্য দেওয়ার মানসিকতা থেকে বের হতে হবে। সরকারি অফিসে এখনো দুর্নীতি বন্ধ হয়নি এমন অভিযোগ তার। প্রার্থী দুর্বল বা সবল হোক, গণ অধিকার পরিষদ জাতীয় সংসদে 300 আসনেই প্রার্থী দেবে বলে জানান দলটির সভাপতি। আমরা কি আগামী নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন পাচ্ছি কিনা, নাকি আগের মতো একটি দলদাস প্রশাসন পাচ্ছি, যে যারা দেখা দেবে নির্বাচনের আগে মনে করতেছে ওই দল ক্ষমতা আসতেছে, আগের রাতে 18 সালের নির্বাচনের মতো ব্যালট বাক্স অর্ধেক ভরে রাখবে। পরিস্থিতি হতে পারে, কারণ প্রশাসন তাদের আখের গোছানোর জন্য, প্রমোশন পদোন্নতির জন্য তারা মনে করছে ওই দল ক্ষমতা আসতেছে, তাদের সাথে আগেই লাইন লাগাচ্ছে। তাহলে প্রশাসনের যদি এই চরিত্র থাকে, তাহলে তো আগামীতে আমরা যে কাঙ্ক্ষিত নির্বাচন চাই সেটি সম্ভব হবে না। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে ইনক্লুসিভ রাজনীতি। এখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মতো বিভাজন সৃষ্টির সুযোগ নেই। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। জোনায়েদ সাকি বলেন, মব জাস্টিসকে বিচার হিসেবে জাস্টিফাই করার সুযোগ নেই। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় যেতে হবে। এছাড়া বিদেশি কোম্পানিকে বন্দর দেওয়ার বিষয়ে স্টেক হোল্ডার ও জনগণের মতামতকে প্রাধান্য দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন জোনায়েদ সাকি। হাসিনাগিরি ছিল ওয়ান টাইপ অফ ডিভিশন, আমরা এখন হাসিনাগিরির কায়দায় তার পাল্টা ডিভিশন তৈরি করব, পাল্টা একটা ক্ষমতা ব্যবস্থা কায়েম করব, যেখানে ওরা বাদ আমরা এখন সবকিছু দখল করব। এটা কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত না। বন্দরে দুর্নীতি হচ্ছে বলেই মানে 1 লাখ কেবল একটা বিদেশি কোম্পানিকে দেওয়া এবং কোনো রকম জনগণকে যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা না দেওয়া, সেইটা মানুষের মধ্যে সার্বভৌমত্বের প্রশ্ন নিয়ে, বন্দরের নিরাপত্তা নিয়ে এবং দেশের এতদিনকার বিনিয়োগকৃত একটা প্রতিষ্ঠান তাকে লাভজনক প্রতিষ্ঠানকে অন্যের হাতে তুলে দেওয়ার বিষয় নিয়ে প্রশ্ন তুলবে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, শুধু নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করলে হবে না, জুলাই অভ্যুত্থানের প্রত্যাশাও সরকারকে পূরণ করতে হবে। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে 36 দিন ব্যাপী কর্মসূচি পালন নিয়ে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এবি পার্টির চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ সরকার শুধু গুম খুন অত্যাচার করেছে, সুষ্ঠু নির্বাচন আদায় করা সম্ভব হয়নি তাদের কাছ থেকে। এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। আন্দোলন অব্যাহত ছিল বলেই এটা সম্ভব হয়েছে। তাই যেসব ছাত্র জনতা, নারী পুরুষ এ লড়াইয়ে ছিলেন তাদের মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হবে। এর মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের প্রাপ্তি, অপ্রাপ্তি এবং জুলাই সনদ চূড়ান্ত করা হবে। 24 জুলাই বৃহস্পতিবার এত বড় গণ অভ্যুত্থান, এত রক্তস্রোত, এত প্রাণ বিসর্জন, এত দিনের ধারাবাহিক এই আন্দোলনের যে চূড়ান্ত ফল, এই ফলের পরে শুধু একটা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর হবে, এটা কি আমাদের প্রত্যাশা বা এটা কি কেউ কামনা করেছিল? আমরা সবসময় বলি যে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয় নাই, শুধু
একটা নির্বাচন হবে এটাই প্রত্যাশা না, অবশ্যই নির্বাচন হতে হবে, অবশ্যই নির্বাচনের মাধ্যমে একটা সরকার নতুন করে দায়িত্ব গ্রহণ করবে। কিন্তু তার আগে যে গণ অভ্যুত্থান হয়েছে, যে সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, সেই গণ অভ্যুত্থানের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতে হবে। আগামী অক্টোবরের মধ্যেই বিসিবি নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে নির্বাচনের আগেই গঠনতন্ত্র সংশোধন করা সম্ভব বলে মনে করেন তিনি। শুক্রবার ময়মনসিংহ এমটিবি বিভাগ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সারা দেশে খেলাধুলাকে ছড়িয়ে দিতে এবার বিভিন্ন বিভাগে টুর্নামেন্টের আয়োজন করছে টেনিস ফেডারেশন। এবার প্রথমবারের মতো টেনিস হচ্ছে ময়মনসিংহে। নারী ও পুরুষ মিলিয়ে এই বিভাগ থেকে ৩৩৭ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। ২৭ জুন থেকে ৮ দিনের এই টুর্নামেন্ট শেষ হবে ৪ জুলাই। তবে এই বিভাগের টুর্নামেন্টটি যৌথভাবে ঢাকা ও ময়মনসিংহে আয়োজন করা হচ্ছে। গ্রুপ ও কোয়ার্টার ফাইনালের ম্যাচ হবে ঢাকায়, এরপর সেমিফাইনাল ও ফাইনাল হবে ময়মনসিংহে। উদ্বোধনী অনুষ্ঠানে এসে আসিফ মাহমুদ জানান, খেলাধুলাকে ছড়িয়ে দিতে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানকে যুক্ত করতে চান তিনি। ক্রিকেটের মিনি বিসিবির কনসেপ্টের মতো অন্যান্য ফেডারেশনও বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নির্বাচন পেছানোর মতো কোনো দেখছি না আমরা, তবে তারপর আমরা আইসিসির সাথে কথা বলবো যে তখনকার পরিস্থিতি বা এখন তার অক্টোবরের কথা আমি বলতে পারবো না যে কী পরিস্থিতি হয়, তবে যথাসময়ে নির্বাচন করার যেতে পারে আর কি। যারা ক্রিকেটে কন্ট্রিবিউট করছেন তাদের ক্ষতি করে কোনো ধরনের পরিবর্তন আনা ঠিক হবে না, এবং প্রপার স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে একটা প্রপার জায়গায় এসে আমরা একটা প্রসেস মানে কনস্টিটিউশনাল প্রসেসের মধ্য দিয়ে গঠনতন্ত্রটা সংস্কার করার কথা বলছি। যে ডিরেক্টর ইলেক্টেড হয়ে আসছে তাকে তো আমি পরিবর্তন করতে পারি না। এনএসসি 2 জন ডিরেক্টর মনোনয়ন দেওয়ার এনএসসির নিয়ম আছে, তবে যে ইলেক্টেড হয়ে আসছে তাকে চেঞ্জ করা তো এটা আনকনস্টিটিউশনাল। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। যুদ্ধ সংঘাতে হতাশ মানুষ, বললেন প্রধান উপদেষ্টা। স্বার্থপরতার পথে চললে বড় দুর্যোগের শঙ্কায় উদ্বেগ। আরো 4 দিনের রিমান্ডে সাবেক সিইসি নুরুল হুদা। মামলায় নতুন ধারা যোগ, আইনজীবীদের আপত্তি। বিএনপির নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ড করলে কঠিন ব্যবস্থা, হুঁশিয়ারি রিজভীর। নতুন ফ্যাসিবাদে সতর্কতা ডাক্তার শফিকের। বাড়ছে ডেঙ্গু করোনার বিস্তার, বেশি ঝুঁকিতে দ্বিতীয়বার আক্রান্তরা। জ্বর 3 দিনের বেশি থাকলে দ্রুত টেস্টের পরামর্শ। ঢাকায় বিপুল উৎসাহ উদ্দীপনায় রথযাত্রা শুরু। অনুকূল পরিবেশে বাংলাদেশের সাথে সব বিষয়ে আলোচনায় আগ্রহী ভারত, জানিয়েছেন জয়সওয়াল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।